ভাইকিংসের দাপটে থামল সাম্বার তাল। হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অশ্রুসিক্ত নেইমার অবসরে। প্রথমেই যখন পেনাল্টিটা মিস হয় তখনই ভাবলাম যে আজ আমাদের ভাগ্য সহায় দিচ্ছে না। সেকেন্ড হাফে এনরিকের চান্স মিস, এই দুটোই ভাইটাল হয়ে গেল। আর হালান্ড দুটো চান্স, দুটো গোল। Tough loss for Brazil. My daughter was very upset. Great upset. Good game. Feel great, man. Feel great. Amazing game. This is my second game, and if it wasn't for Holland, we wouldn't be here today. মেক্সিকো হারিয়ে শেষ রাতে ইংল্যান্ড। রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। বিগ ম্যাচে লড়বে পর্তুগাল স্পেন। কাল আর্জেন্টিনার সামনে মিশর। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমানও। তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। আমন্ত্রণপত্র হস্তান্তর। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে বিদ্যুৎ খাতে সংকট। বাড়তি বিলের প্রমাণ পেলে নেওয়া হচ্ছে ব্যবস্থা। সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। টানা বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ায় দুটি ক্যাম্পে পাহাড় ধস। প্রাণ গেল 7 রোহিঙ্গার। আলাদা ঘটনায় আরও 2 জনের মৃত্যু। বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ। অভ্যুত্থানের রক্তগঙ্গায় কতটা কমেছে বৈষম্য। চলছে প্রত্যাশা প্রাপ্তির হিসাব। আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব নির্বাচিত সরকারের। জুলাই ঐক্য অটুট রাখার তাগিদ বিশ্লেষকদের। শেষ বিদায়ে নজিরবিহীন ভালোবাসায় সিক্ত আয়াতুল্লাহ খামেনি। তেহরানে 10 কিলোমিটার দীর্ঘ শোক মিছিলে মানুষের ঢল। আজাদি স্কয়ারে জানাজা। বন্ধ তেহরানের আকাশসীমা। বিশ্বকাপের মঞ্চে থামল এক কিংবদন্তির পথচলা। নরওয়ের বিপক্ষে হেরে বিদায় নিল ব্রাজিল আর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার জুনিয়র। একটা কান্না ভেজা বিদায়, একটা যুগের সমাপ্তি। মেটলাইফ স্টেডিয়ামে যেখানে নেইমারের আন্তর্জাতিক যাত্রা শুরু হয়েছিল, সেখানেই তা শেষ হলো। নরওয়ের কাছে 2-1 গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয়ার পর ব্রাজিলের কিংবদন্তি ঘোষণা দিলেন, আর নয়, এখানেই শেষ। শেষ 16 লড়াইয়ে আর্লিং হ্যালান্ডের জোড়া গোলে ছিটকে গেল ব্রাজিল। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান নেইমার নিজেই, কিন্তু তা শুধু সান্ত্বনাসূচক গোল হয়েই থেকে গেল। শেষ বাঁশি বাজতেই মাটিতে বসে পড়েন তিনি। চোখের জল এদিন আর লুকাতে চেষ্টা করেননি পোস্টার বয়। কান্না ভেজা কণ্ঠেই জানিয়ে দেন নিজের বিদায় বার্তা। 34 বছর বয়সী এই তারকার রেখে গেলেন এক বর্ণাঢ্য ক্যারিয়ার। 16 বছরে 130 ম্যাচ, 80 গোল, 59 অ্যাসিস্ট। পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবেই থামলেন তিনি। কাফুর পরে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দ্বিতীয় খেলোয়াড়ও এখন নেইমার। 2010 সালে যুক্তরাষ্ট্রের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করে শুরু, আর 2026-এ এসে সেই মেটলাইফেই শেষ পাতা। নেইমারের বিদায়ে একটা প্রজন্মের গল্প থামলো, তবে ব্রাজিল ফুটবলের সামনে এখন নতুন চ্যালেঞ্জ। বিকল্প খুঁজতে হবে নেইমার দা সিলভা সান্তোস জুনিয়রের। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ। নিজেও বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাতের পর এসব তথ্য জানান পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় ডিসেম্বরে পরীক্ষা শেষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে গত মাসে মালয়েশিয়া ও চীনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার বন্ধু প্রতিম দেশ সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হলো সরকার প্রধানকে। সোমবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদের একটি চিঠি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তিনি। পরে সৌজন্য সাক্ষাতের বিষয়ে ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সফরের আগ্রহ জানিয়ে প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান। His Excellency Mohammed bin Salman is also very much
interested to visit Bangladesh at a convenient time. His Highness, the Crown Prince of Saudi Arabia, and extended an invitation from His Highness, the Crown Prince, to our Honorable Prime Minister, Tariq Rahman, to visit the Kingdom of Saudi Arabia. এদিকে সচিবালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে পাঠ্যপুস্তক প্রকাশ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত সভা করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, ডিসেম্বরেই নতুন বই বিতরণের জন্য আগস্টের মধ্যে কার্যাদেশ দেওয়া হবে ছাপাখানাগুলোতে। আমরা আশা করছি যে ডিসেম্বরের যে ফাইনাল এক্সাম হবে তখনই তাদের হাতে আমরা বইগুলি পৌঁছে দেব। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ 30শে নভেম্বরের মধ্যেই আমাদেরকে রেডি থাকতে হবে নতুন পাঠ্যপুস্তক নিয়ে। আমাদের টেন্ডার প্রসিডিং চলছে এবং আমরা ওয়ার্ক অর্ডার ফার্স্ট উইক অফ আগস্টের ভিতরে সব দিয়ে দেব, দেন দে উইল স্টার্ট প্রিন্টিং। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস IAPB এর প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার হল্যান্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, গ্রামীণ এলাকার শিশুদের চোখের জটিলতার চিকিৎসায় সরকারের নেওয়া পদক্ষেপে IAPB এর সহযোগিতা চাওয়া হয়েছে। স্কুলের শিশুদের অনেকে চশমার অভাবে সঠিকভাবে দেখতে পায় না, বিশেষ করে গ্রামে গঞ্জের শিশুরা। এতে তাদের পড়াশোনার যেমন ক্ষতি হয়, তারা পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং কাজকর্ম এবং শিশুর বিকাশে ক্ষতি হয়। তিনি বিশেষভাবে IAPBকে অনুরোধ করেছেন এই শিশুদের চোখের চশমা এবং চোখ পরীক্ষার জন্য আমরা যদি কোনো কর্মসূচি নেই সেখানে তারা সহযোগিতা করবেন। প্রতিমন্ত্রী আরও জানান, 10 লাখ মানুষের চোখের ছানি বিনামূল্যে অপারেশনের পরিকল্পনা নিচ্ছে সরকার। IAPB ইন্টারন্যাশনাল এজেন্সি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বিগত ফ্যাসিস্ট সরকার যত কাজ করেছে তার অর্ধেক খেয়ে ফেলেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা গ্রাম ধ্বংস করেছে, সংগঠন ধ্বংস করেছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের আয়োজন করে পল্লী উন্নয়ন বোর্ড। এবারের প্রতিপাদ্য, উন্নত পল্লীর সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ। আয়োজনে সারা দেশে সমবায়ের ভিত্তিতে উৎপাদিত পণ্যের বেশ কয়েকটি স্টল ঘুরে দেখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও প্রতিমন্ত্রী। দিবসটির আলোচনা অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সরকার পল্লী উন্নয়নের লক্ষ্যেই নারীদের ফ্যামিলি কার্ড ও কৃষকদের কৃষক কার্ড দিচ্ছে। এই অর্থ বছরে বিএনপি সরকার 43,000 কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা, অর্থনীতিকে চাঙ্গা করবার যে কর্মসূচি বর্তমান সরকারের, এই কর্মসূচিগুলোতে আপনাদেরকে আগের মতো আবার ফিরে যেতে হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিগত সরকারের আমলে ব্যাপক লুটপাট হয়েছে। উন্নত দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। গ্রাম বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট সরকার। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে, বিশ্বাসগুলোকে ভেঙে দিয়েছে, আমাদের আস্থাগুলোকে ভেঙে দিয়েছে। এগুলোকে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি আমরা। এদিকে সিডাফ মিলনায়তনে আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে কাজ করছে সরকার। পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। The government of Bangladesh has taken series of programs which will benefit rural people as a whole. Some of these key programs are agriculture support, full debt waivers for smallholder farmers with outstanding agriculture loans up to Taka 10,000, benefiting over 1.2 million farmers. Village development hubs, utilizing institutions like ANSA BDP to transform villages into centers of governance, infrastructure and public services. বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে গুরুত্ব দিচ্ছে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুতের ভুতুরে বিলের কিছু ক্ষেত্রে করণিক ভুল পাওয়ার কথা স্বীকার করেছেন সচিব। সংবাদ সম্মেলনে তিনি জানান, দায়িত্ব অবহেলা কিংবা গ্রাহক হয়রানি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি পর্যবেক্ষণ করছেন খোদ প্রধানমন্ত্রী। প্রতিমন্ত্রী জানান, ফ্যাসিস্ট আমলের ভুল নীতির কারণেই সংকটে খাত। আর মন্ত্রী জানান, সৌরবিদ্যুতের উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ছে বিদ্যুতের ভুতুরে বিল। গ্রাহকদের অভিযোগ, প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করেন, জুনের বিলে তার তুলনায় অনেক বেশি ইউনিট দেখানো হয়েছে।
অস্বাভাবিক বিলের কিছু ক্ষেত্রে করণীয় ভুল পাওয়ার কথা স্বীকার করে বিদ্যুৎ সচিব বলেন, প্রকৃত কারণ বের করতে কাজ করছে সব বিতরণ সংস্থা। দায়িত্বে অবহেলা কিংবা গ্রাহক হয়রানিতে কেউ জড়িত থাকলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিষয়টি পর্যবেক্ষণ করছেন খোদ প্রধানমন্ত্রী। মিডিয়াতে বেশ কিছু গ্রাহকের অভিযোগ উপস্থাপন করেছেন এবং তারা নিজেদেরও কিছু বক্তব্য তুলে ধরেছেন। বিদ্যুৎ বিভাগ বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করেছে এবং প্রকৃত সত্য তুলে আনার জন্য আমাদের সকল বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সোমবার বিদ্যুৎ বিভাগের সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণেই সংকটে এই খাত। নতুন কৌশলপত্র অনুযায়ী 2030 সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির অংশ 20% করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্যাবের সংলাপে অংশ নিয়ে মন্ত্রী জানান, সৌর বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার। বিগত দিনের দায় দেনা পরিশোধেও এটি একমাত্র পথ। আমি মনে করি যে সোলারের যে 10,000 মেগাওয়াটের কথা আমরা বলেছি, আমার মনে হয় পসিবল, খুবই পসিবল যদি আমরা করি। মানে যেভাবে আমার কাছে ইনভেস্টাররা আসতেছে তাতে মনে হয় এটা পসিবল। আর এই 10,000 মেগাওয়াট যদি আমরা করতে পারি 5 বছরে, তাহলে বাংলাদেশে একটা যুগান্তকারী পরিবর্তন আসবে এবং আমাদের যে আজকে এনার্জি ইম্পোর্ট করার জন্য যে বিল দিতে হচ্ছে সেটা অনেক কমে আসবে। ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রে বিনিয়োগ ও উৎপাদন লক্ষ্য স্পষ্ট করা হলেও অনিশ্চিত ভোক্তা স্বার্থ। জ্বালানি আমদানি ব্যয় কমানো, কর্মসংস্থানের লক্ষ্যে সৌর বিদ্যুৎ তথা নবায়নযোগ্য জ্বালানি শিল্পকে ক্ষুদ্র শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য রাষ্ট্রের অগ্রাধিকার থাকতে হবে। এ সময় সৌর বিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিতের পরামর্শ দেন সংশ্লিষ্টরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। শিল্প কারখানাগুলোতে জ্বালানি সংকট নিরসনে সরকার ক্রাশ কার্যক্রম চালু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। আমরা যে পরিমাণ গ্যাস ব্যবহার করি এখন প্রায় 1600 MMCFD আমাদের শর্টেজ থাকে। ইচ্ছা করলেও এটা নাটকীয়ভাবে বৃদ্ধি করা যাবে না, কারণ যে দুইটা এফএসআরইউ আছে তার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে এবং আরেকটা এফএসআরইউ যোগ করলে এই পাইপলাইনটাও গ্রিড লাইনটাও এক্সস্টেড হয়ে যাবে। কিন্তু তারপরেও সরকার বিভিন্ন ক্র্যাশ প্রোগ্রাম নিয়ে চিন্তা করছে, আমরা কিছু ফিজিবিলিটি স্টাডি করছি, দ্রুত কী উপায়ে অধিকতর গ্যাসের যোগান দেওয়া যায়, এগুলো নিয়ে আমরা কাজ করছি। তিতাস 31-এর পর স্থলভাগে আরও 3টি গভীর অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে জ্বালানি বিভাগ। এসব কূপ খনন হবে কুমিল্লার বাখরাবাদ, শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে। ধারণা করা হচ্ছে 4 কূপে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাব্য মজুত রয়েছে। সংকটের মধ্যে গভীর কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ফারুক ভাই, রবিনের রিপোর্ট। জ্বালানি সংকটের মধ্যে সম্ভাবনার হাতছানি, গ্যাসের খোঁজে চলছে গভীর অনুসন্ধান কার্যক্রম, যেখানে খনন কাজ চলবে মাটি থেকে 5600 মিটার গভীর পর্যন্ত। আরই মহাযজ্ঞ তিতাস গ্যাস ক্ষেত্রের 31 নম্বর কূপে, যেখানে থাকতে পারে 2 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত। সাফল্য পেলে এখান থেকে দৈনিক গ্যাস মিলতে পারে 15 মিলিয়ন ঘনফুট। দেশে স্থলভাগে এই তিতাস গ্যাস ক্ষেত্রে চলছে সবচেয়ে গভীরতায় গিয়ে অনুসন্ধান কার্যক্রম, যা জ্বালানি খাতের জন্য নতুন সূচনা হিসেবে দেখা হচ্ছে। নীতি নির্ধারকরা বলছেন, একই পদ্ধতিতে একই গভীরতায় গিয়ে দেশে আরো কয়েকটি কূপ খননের লক্ষ্য ঠিক করা হয়েছে, যার মধ্য দিয়ে নতুন সম্ভাবনার আশায় জ্বালানি বিভাগ। প্রকল্প সংশ্লিষ্টরা জানাচ্ছেন, তিতাস 31 কূপ খননের পর একই রিগ বা খনন যন্ত্র যাবে কুমিল্লার বাখরাবাদে। সেখানে খনন কাজ চলবে 4360 মিটার গভীরতায়, যেখান থেকে দৈনিক গ্যাস মিলতে পারে প্রায় 10 মিলিয়ন ঘনফুট হারে। এরপর কুমিল্লার শ্রীকাইল ও পাবনার মোবারকপুরে কূপ খনন চলবে 6000 মিটার গভীরতায়। সব মিলিয়ে তিতাস সহ 4টি গভীর অনুসন্ধান কূপে প্রায় 4 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুত থাকার সম্ভাবনা দেখছে জ্বালানি বিভাগ। জ্বালানি সিকিউরিটি এনশিওর করতে গেলে আপনাকে এই এক্সপ্লোরেশনে যেতেই হবে। পুরোপুরি আমদানি নির্ভর হয়ে থাকলে এরকম যুদ্ধ পরিস্থিতিতে কি হতে পারে এটা আমরা এবার লক্ষ্য করেছি। ফলে আমাদের এক্সপ্লোরেশনটা
অব্যাহত রাখতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। জ্বালানি সংকটের মধ্যে গভীর অনুসন্ধান কূপ খনন কার্যক্রমকে আশার আলো হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে কারিগরি নানা চ্যালেঞ্জের বিষয়ে। হাই প্রেশার জোন আছে আমাদের, সেই হাই প্রেশার জোনে ডিলিং করাটা খুব ডিফিকাল্ট, এবং আমাদের দেশে এখন পর্যন্ত হাই প্রেশার জোন ক্রস করে কোনো ড্রিলিং কিন্তু হয়নি। তাহলে এখানে ড্রিলিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো হাই প্রেশার জোনে খুব সতর্ক থেকে ড্রিলিং করতে হবে। ডিপ ড্রিলিং হচ্ছে, যেটা আগে কখনোই হয় নাই, এগুলো খুবই ভালো, এগুলো চালিয়ে যেতে হবে, এগুলার টাকার যেন ঘাটতি না হয়। দেশে সাধারণত কূপ খনন হয়ে থাকে 2.5 থেকে 4,000 মিটার গভীর পর্যন্ত। কেবল ফেঞ্চুগঞ্জে খনন হয়েছে সর্বোচ্চ 4,977 মিটার গভীরতায়। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। টানা ভারী বর্ষণে এক রাতেই কক্সবাজারে পাহাড় ধসে 7 রোহিঙ্গা সহ 9 জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয় 5 জনকে। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড় ধসের শঙ্কায় রোহিঙ্গারা। অতি ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে ফায়ার সার্ভিস ও প্রশাসন। কক্সবাজারের উখিয়ার ক্যাম্প 11 রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন আব্দুর রাজ্জাকের পরিবারের 5 সদস্য। তখন ভারী বৃষ্টিপাত হচ্ছে। এক পর্যায়ে পাহাড় ধসে মাটি চাপা পড়েন 5 জনই। চিৎকারে স্থানীয় রোহিঙ্গারা দ্রুত এগিয়ে এসে মাটি কুড়ে 4 জনের মরদেহ উদ্ধার করেন। জীবিত একজনকে নেওয়া হয় হাসপাতালে। এদিকে রাত 2টার দিকে ক্যাম্প 15 জামতলিতে পাহাড় ধসে মাটি চাপা পড়ে আরেক পরিবারের 5 সদস্য। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস। পরে 3 ঘন্টার চেষ্টায় মাটি কুড়ে 5 জনকে উদ্ধার করলে তাদের মধ্যে স্বামী স্ত্রী ও শিশু সহ 3 জনের মৃত্যু হয়। 2 জনকে নেওয়া হয় হাসপাতালে। এছাড়া ক্যাম্প 7-এর ডি ব্লকে পাহাড় ধসের ঘটনায় আরও এক শিশুর মৃত্যু হয়। যদি অতি ভারী বর্ষণ হয়, টানা বর্ষণ হয়, যেন শেল্টারে দ্রুত চলে যায়। এভাবে আমাদের জনসচেতনমূলক কার্যক্রম চলমান ছিল এবং চলমান আছে। অন্যদিকে কক্সবাজার শহরের সাত্তার ঘুনা এলাকায় রাত 3টার দিকে পাহাড় ধসে মাটি চাপা পড়ে একই পরিবারের 3 জন। পরে স্থানীয়রা মা ও ছেলেকে প্রাণে বাঁচাতে পারলেও মারা যান বাবা আলী আকবর। দরজাতে গিয়া খুলে ফুকলে না আব্বাই আব্বাই হদা অদুসনা আর কা বাইরে ঘর হারা 3 জন আর 2 জন বাইরে থেকে আব্বা বাইরে না আব্বা মানা। 24 ঘন্টায় কক্সবাজারে 250 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জুলাইয়ের রক্তগঙ্গায় রাজপথে নেমেছিলেন নানা শ্রেণী পেশার মানুষ। ফ্যাসিবাদের দীর্ঘ শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও প্রতিবাদের রূপ ছিল অভিন্ন। 2 বছর পর এসে সেই রাজপথের মানুষগুলোই এখন মেলাচ্ছেন প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব। বিশ্লেষকরা মনে করেন জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণের মূল দায়িত্ব নিতে হবে ভোটে নির্বাচিত সরকারকেই। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল জুলাইয়ের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকবে এমন প্রত্যাশা তাদের। হাসান ওয়ালির প্রতিবেদন। রক্তাক্ত রাজপথে লাখো জনতা, ছাত্র, কৃষক, শ্রমিক, রাজনৈতিক কর্মী কিংবা নিতান্ত সাধারণ মানুষ। জুলাইয়ের ঐক্যবদ্ধ হাত রুখে দিয়েছিল প্রতাপশালী শেখ হাসিনার ফ্যাসিবাদ। বন্দুকের গুলির চেয়ে অনেক শক্তিশালী ছিল 24 জুলাইয়ের বাংলাদেশ। ছাত্ররা নেমেছিল চাকরির বৈষম্য নিরসনে, রাজনৈতিক কর্মী স্বাভাবিক জীবনের নিশ্চয়তায়, আর জীবনে কখনো রাজনীতিতে না জড়ানো মানুষও ক্ষোভে ফুঁসে উঠেছিলেন আবু সাইদ ও আসিম মুগ্ধ ইয়াকুবের খুনের প্রতিশোধে। যে আগুন দ্বিগুণ হয়ে ছড়িয়েছিল বাংলার প্রতিটি জনপদে, বুলেট উপেক্ষা করে ঝাঁকে ঝাঁকে মুক্তিকামী জনতা নেমে আসে রাজপথে। 36 দিনের রক্তক্ষয়ী আন্দোলনে 1,500-এর বেশি মানুষের আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয় বাংলাদেশ। সংবাদপত্রের বিক্রয়কর্মী জাহাঙ্গীর, রিকশা শ্রমিক সুজন, শিক্ষার্থী কানিজার আলভি, লাখো মানুষের মধ্যে ছিলেন তারাও। দীর্ঘ ফ্যাসিবাদের শাসনে ক্ষোভের কারণে ভিন্নতা থাকলেও ঠিকই খুঁজে নিয়েছিলেন রাজপথকে। স্বৈরাচার বিরোধী প্রত্যেকটা আন্দোলনে আমি নিজে সক্রিয়ভাবে স্ব-ইচ্ছায় আমি ওখানে অংশগ্রহণ করেছি। আমার সামনে অনেক মানুষ মারা গেছে, আমিও 1 সেকেন্ডের জন্য গুলি খাই নাই। আমাদেরকে বলা হয়েছিল যে
তোমাদের তো রক্ষা নাই, তোমাদের হচ্ছে যে শেখ হাসিনা তো তোমাদেরকে ছাড়বে না। আমরা এই কথাগুলোকে পাত্তা নেইনি যে যা হবে হবে, আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। স্বৈরাচারের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি একটা সম্মান জানিয়েছি ছাত্রদের। আওয়ামী লীগের বট বাহিনী তারা জেনে আপনার যে বিশ্রী ভাষায় জুলাইকে নিয়ে করতেছে, তা আমি যেটা মনে করি তারা ভুল সিদ্ধান্ত নিতেছে। হাজার হাজার ভাই বোন আমাদের শহীদ হলো, তাদের যে আকাঙ্ক্ষাটা, সে আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ বাস্তবায়ন হবে। কিন্তু আমরা আজকে হতাশ হয়েছি, আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমাদের জুলাই সনদ এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানে 2 বছর পর এসব মানুষ এখন হিসাব মেলাচ্ছেন প্রত্যাশার প্রাপ্তির। দেয়াল জুড়ে থাকা গ্রাফিতি আর বাতাসে ভেসে আসা স্লোগান মনে করিয়ে দেয় উত্তাল সেই দিনগুলোর কথা। 24শে জুলাই গণঅভ্যুত্থানে জীবন বাজি রেখে রাজপথে নেমে আসা নানা শ্রেণী পেশার মানুষদের স্বপ্ন ছিল নতুন এক বৈষম্যহীন বাংলাদেশের। 2 বছর পর ঠিক একটি প্রশ্ন, সেই গন্তব্যে কতটা পৌঁছালো বাংলাদেশ? গুলি করা হচ্ছে নির্বিশেষে, বাচ্চাদেরকে মারা হচ্ছে। জুলাইয়ের উত্তাল দিনে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গীতিয়া নাসরিন। তার মতে প্রত্যাশার প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে উদ্যোগী হতে হবে সরকারকেই। কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছিল, কিন্তু মনে রাখতে হবে যে মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, এটা কিন্তু দীর্ঘদিনের। এত যে হারানো, এর পরিবর্তে তারা যা চেয়েছিল সেটা তাদের সামনে আসছে না। যারা এই দায়িত্ব নিয়ে সংসদে গেছেন তারা এই দায়িত্ব তাদেরকে পালন করবেন। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে সুতো হয়ে থাকবে জুলাই গণঅভ্যুত্থান, এমনটাই প্রত্যাশা এই রাষ্ট্রবিজ্ঞানীর। জুলাই আমাদেরকে ফেসিবাদ থেকে মুক্ত করেছে, জুলাই আমাদেরকে কথা বলার স্বাধীনতা দিয়েছে। বাংলাদেশে 4টা দল সিরিয়াসলি, বড় বড় দলগুলো অ্যাক্টিভ আছে। তাদের সংবিধান নিয়ে মতবিরোধ হবে, রাজনৈতিক ব্যবস্থা নিয়ে মতবিরোধ হবে, সরকার পরিচালনা নিয়ে মতবিরোধ হবে, এগুলো স্বাভাবিক। কিন্তু তারা কেউ কি জুলাই আন্দোলনের বিরোধিতা করছে? তারা কেউ কি জুলাই আন্দোলনের স্পিরিট থেকে বের হয়ে আসছে? না, আসে নাই। প্রত্যেকেই জুলাইকে ওন করে, জুলাইটাকে ওন ব্যাপারে তারা একমত। ক্ষুদ্র স্বার্থ পেছনে ফেলে 24শে জুলাই যেমন মানুষ ঐক্যবদ্ধ হয়েছিলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে সে ঐক্য অটুট রাখার ওপর জোর সমাজচিন্তকদের। তাদের মতে ফ্যাসিবাদ বিরোধীরা ঐক্যবদ্ধ থাকলেই সার্থক হবে শহীদদের আত্মত্যাগ, পূর্ণতা পাবে নতুন বাংলাদেশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। কর্মজীবী মায়ের সন্তানের সঠিক বিকাশ ও শিক্ষার জন্য দিবাযত্ন কেন্দ্রকে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। সকালে পানি ভবনে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শিশুর প্রারম্ভিক যত্ন ও বিকাশ শীর্ষক কর্মশালায় কথা বলেন তিনি। এ সময় কর্মজীবী নারীদের সন্তান নিয়ে জীবন সংগ্রামের কথা তুলে ধরে জুবাইদা রহমান বলেন, দিবাযত্ন কেন্দ্র না থাকলে সুস্বাস্থ্য থেকে বঞ্চিত হবে শিশুরা। দেশের মোট জনসংখ্যার 28% শিশুকে সঠিক শিক্ষায় গড়ে তুলতে বাড়াতে হবে দিবাযত্ন কেন্দ্রের সংখ্যা। সুধী মণ্ডলী, একটি শুষ্কের প্রায় 90% বিকাশ সম্পন্ন হয়ে যায়। আমার সিনিয়র জুনিয়র কর্মকর্তা দিবা পরিচর্যা কেন্দ্র শুধু নিরাপদে থাকার স্থান নয়, দেশের ভবিষ্যৎ গড়ার সহায়ক। কেয়ার গিভার্স, আপনারা একই সাথে দুটি কাজ করছেন। বাংলাদেশের ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে সহায়তা করছেন। ভিত্তি সততার, ভিত্তি নিষ্ঠার, ভিত্তি শান্তির, ভিত্তি শিক্ষার, ভিত্তি সংস্কৃতির, ভিত্তি মানবিকতার, ভিত্তি সহনশীলতার, নিয়মানুবর্তিতার, কৌতূহলের, অধ্যবসায়ের, পারস্পরিক সম্মানের, দেশপ্রেমের। দক্ষিণাঞ্চলে মুখ থুবড়ে পড়ছে গ্রামীণ স্বাস্থ্য সেবার অন্যতম প্রধান কেন্দ্র কমিউনিটি ক্লিনিক। বরিশাল বিভাগের 1100 ক্লিনিকের বেশিরভাগের বেহাল দশা। কোথাও জরাজীর্ণ ভবন, কোথাও আবার ঝোপঝাড়ে বাসা বেঁধেছে বিষধর সাপ, আবার কোথাও তদারকির অভাবে খোলাই হয় না ক্লিনিক। সঙ্গে যোগ হয়েছে ওষুধ সংকট। যদিও সেবার মান বাড়াতে সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানাচ্ছে স্বাস্থ্য বিভাগ। অপূর্ব রিপোর্ট। পলেস্তারা খসে খসে পড়ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা দেখে মনে হতে পারে একদম পুরনো কোনো একটি ভবনের মধ্যে রয়েছি, কিন্তু এটি বরিশালের চিকিৎসা সেবা কেন্দ্র। শুনলে আশ্চর্য হতে হবে, কমিউনিটি ক্লিনিকটি বরিশাল শহরের মধ্যেই কাশীপুরে। এখানে চেয়ার টেবিল সবই আছে, তবে চেয়ারের এই হচ্ছে দশা। এই চেয়ারই বসতে হয় রোগীদের। চিকিৎসক বসেন এই ভেতরটাতে এবং চিকিৎসক সহ এখানকার রোগীরা
অভিযোগ করেছেন সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি হয়, সাপ আসে, পোকামাকড় আসে, বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে সারা মাস জুড়েই, আর তার মধ্যেই এই কমিউনিটি ক্লিনিকে চলে চিকিৎসা সেবা। আমরা এ বিষয়ে আজ বিস্তারিত জানাবো আপনাদেরও। এটি কোনো পরিত্যক্ত ভবন নয়, বরিশাল নগরীর ইছাখাটি কমিউনিটি ক্লিনিক কেন্দ্র। ওষুধ সহ নানা সংকটে ঝুঁকি নিয়ে চলে এখানকার স্বাস্থ্য সেবা। শুধু ইছাখাটিই নয়, বিভাগের 1000-এরও বেশি কমিউনিটি ক্লিনিকেরই একই দশা। ওষুধ থাকে না, আবার বলে আপনারা টাকা নিয়ে আসেন না। বর্ষাকালে ছাদ থেকে পানি পড়ে, ছাদের উপরে কোনো মেরামত হয় না। এখানে কারেন্টের কোনো ব্যবস্থা নাই, বাথরুমের কোনো ব্যবস্থা নাই। সংকটের চরম রূপ দেখা যায় ঝালকাঠির 93টি ক্লিনিকেও। 20 বছর আগে বনাঞ্চল ঘেরা নিচু জমিতে ক্লিনিকগুলোর নির্মাণের পর হয়নি আর কোনো সংস্কার। ভবন সংকটের সঙ্গে এখানে যোগ হয়েছে বিষধর সাপের আতঙ্ক। সাপের জন্য আমি এখানে খুব আতঙ্কে আছি। এখানে আমার জনগণ আমার এই ফ্লোর করিয়ে দিয়েছে, আমি কিন্তু এখনো ভিতরে বসতে পারি না ভয়তে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি যে আমাদের কমিউনিটি ক্লিনিক যেগুলি আছে, যেগুলি বেহাল অবস্থায় আছে, সেগুলি পুনঃসংস্কারের জন্য। এদিকে উপকূল ঘেরা বরগুনার কমিউনিটি ক্লিনিকগুলোতে সংকট যেন আরও এক ধাপ এগিয়ে। সদর উপজেলার খাজুরতলা স্বাস্থ্য সেবা কেন্দ্রটি বেশিরভাগ সময় থাকে তালাবদ্ধ। ডাক্তার ঠিক মতন আসে না, এটা বন্ধই থাকে। অনেকগুলোই জরাজীর্ণ আছে। তা আমাদের বিভিন্ন এনজিওস যেগুলো তারা নিজেরা দায়িত্ব নিয়েই কিছু রেনোভেশন কাজ করছে। যদিও সেবার মান বাড়াতে সরকারের পরিকল্পনার কথা জানান বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা। একটা ইউনিট করবে যেখানে আরও সেবার মান ভালো হবে। আমার মনে হয় এটা সরকারের প্ল্যান, আমরা যেটা শুনতে পেয়েছি। আর একটা জিনিস হলো এদের রিপেয়ার কাজ, কিছু রিপেয়ারেবল, সেগুলো রিপেয়ার চলমান আছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বরিশাল বিভাগে কমিউনিটি ক্লিনিকের সংখ্যা 1117টি, যার বড় অংশই ব্যবহারের অনুপযোগী হলেও সরকারি নথিতে প্রায় সবগুলোই সচল। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। কেন্দ্রীয় শহীদ মিনারের লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হককে শ্রদ্ধা জানিয়েছেন লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সর্বস্তরের মানুষ। শেষ কর্মস্থল বাংলা একাডেমি, অপরাজেয় বাংলা হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ, প্রতিটি স্থানেই ছিল শোক আর শ্রদ্ধার আবহ। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বরেণ্য এই শিক্ষাবিদকে। জ্ঞান চর্চা, সাহিত্য সমালোচনা এবং মুক্ত বুদ্ধির চর্চায় এক উজ্জ্বল নাম অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। তার মৃত্যুতে শোক নেমে এসেছে শিক্ষা, সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে। সোমবার সকালে শেষ কর্মস্থল বাংলা একাডেমিতে নেওয়া হয় অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মরদেহ। বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। তিনি বলেন, শিক্ষা সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে গেছেন আবুল কাশেম ফজলুল হক। তার অসমাপ্ত কাজ সম্পন্ন ও স্মৃতি ধরে রাখতে কাজ করবে সংস্কৃতি মন্ত্রণালয়। আবুল কাশেম ফজলুল হক সাহেবের এই স্মৃতিকে অম্লান করে রাখার জন্য আমাদের সবারই কিছু করা দরকার। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্যারের স্মৃতিকে অম্লান রাখার জন্যে যেটা করার দরকার সেটা আমি করবো, আমি তার ছাত্র হিসাবে এবং এই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। বাংলা একাডেমিতে দ্বিতীয় জানাজা শেষে বেলা 11টায় মরদেহে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শেষ শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে। এক ধরনের বাতিঘরের ভূমিকা পালন করেছেন আবুল কাশেম ফজলুল হক, তার মধ্যে অন্যতম। যে চিন্তাটা দল নিরপেক্ষ ছিল না, সেটা ছিল মানুষের কল্যাণের জন্য, এটাই উনি নিবেদিত ছিলেন। পরে অপরাজয় বাংলার পাদদেশে নেওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষকদের সংগঠনের পক্ষ থেকে বিদায় জানানো হয় আবুল কাশেম ফজলুল হককে। তার জীবন, তার চিন্তা, তার কর্ম, তার আদর্শ আমাদের মাঝে বেঁচে থাকুক, সেই চর্চা আমরা করব, যাতে করে আমাদের আবুল কাশেম ফজলুল হক স্যার আমাদের মাঝে চিরদিন বেঁচে থাকবেন, তার কর্মকে আমরা বাঁচিয়ে রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হয় আবুল কাশেম ফজলুল হকের শেষ জানাজা। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কখনো সরাসরি, কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ডেকে আনা হয় ফ্ল্যাটে, ধারণ করা হয় আপত্তিকর ভিডিও, পরে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে আদায় করা হয় লাখ লাখ টাকা। রাজধানী থেকে হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে তাদের টার্গেট মধ্যবয়স্ক ব্যবসায়ী এবং চাকরিজীবী।
15 এপ্রিল বেসরকারি আর্থিক ঋণদানকারী প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার সঙ্গে রাজধানীর রামপুর এলাকায় পরিচয় হয় এই দুই নারীর মধ্যে একজনের। নিয়মিত যোগাযোগের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক হওয়ার এক পর্যায়ে ওই কর্মকর্তাকে বাসায় আমন্ত্রণ জানানো হয়। ডেকে নিয়ে জোর করে ধারণ করা হয় আপত্তিকর ভিডিও। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। ভুক্তভোগীর দায়ের করা মামলায় 3 জুলাই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের 5 সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ দক্ষিণ। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ফ্ল্যাট ভাড়া নিয়ে অবৈধ কার্যকলাপ চালিয়ে আসছিল। আসামিরা ভুক্তভোগীর কাছে 3 লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ব্যাংক হিসাব থেকে বিকাশ এবং উপায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোট 1,10,000 টাকা আত্মসাৎ করে। একই সাথে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। চক্রটির টার্গেট মধ্যবয়স্ক ব্যবসায়ী ও চাকুরিজীবী। একাধিক ব্যক্তিকে ব্ল্যাকমেইলিং করার তথ্য পাওয়া গেছে তাদের বিরুদ্ধে। এই চক্রটা একই কৌশলে একাধিক ব্যক্তিকে ফাঁদে ফেলে নির্যাতন এবং আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। এই আলামতগুলা এই ডিভাইসগুলা থেকে আমরা পেয়েছি এবং এই সব তথ্যের ভিত্তিতে সম্ভাব্য আরও ভুক্তভোগী এবং এই অপরাধ চক্রের সাথে জড়িত আরও যারা আছে তাদেরকে শনাক্ত করার জন্য আমাদের তদন্ত চলমান রয়েছে। এই ধরনের ফাঁদ থেকে বাঁচতে সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের। কেউ কোনোভাবে যদি ভিকটিমাইজ হয়ে যায় সাথে সাথে পুলিশকে ইনফর্ম করা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। বৈরী আবহাওয়ায় উত্তাল বঙ্গোপসাগর ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে টিকতে না পেরে উপকূলে নোঙর করেছে শত শত মাছ ধরার ট্রলার। টানা 4 দিন ধরে সমুদ্রে যেতে পারেননি জেলেরা। জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে যারা গেছেন তারাও ফিরছেন প্রায় খালি হাতে। বিস্তারিত জানাচ্ছেন শিকদার জাবির হোসেন, ক্যামেরায় ছিলেন তৌকিব পাদা। টানা 4 দিন ধরে উত্তাল বঙ্গোপসাগর। গভীর সমুদ্রে হঠাৎ হঠাৎ সৃষ্টি হচ্ছে বিশাল ঢেউ। বৈরী আবহাওয়ায় ঢেউয়ের সঙ্গে লড়াই করে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে জেলেদের। অনেকেই জাল গুটিয়ে খালি হাতে ফিরে এসেছেন উপকূলে। বন্যার জাল বাইতে পারতেছি না, খুবই আমরা সমস্যা আছি। বন্যার কারণে সাগর যাইতে পারি না, আমার অবস্থা বেমালা খারাপ। 58 দিনের নিষেধাজ্ঞা শেষে গত 12 জুন থেকে সমুদ্রে মাছ ধরা শুরু হলেও স্বস্তি ফেরেনি জেলেদের জীবনে। 1 মাস পার না হতেই বঙ্গোপসাগরে শুরু হয় বৈরী আবহাওয়া। ধার দেনা করে সংসার চালাতে গিয়ে অনেক পরিবার এখন চরম আর্থিক সংকটে পড়েছে। মৎস্য কর্মকর্তা বলছেন, আবহাওয়া অনুকূলে এলে পর্যাপ্ত মাছ পাবেন জেলেরা। আশা করছি এবার তারা যেভাবে এই আইন মান্য করে কার্যক্রম পরিচালনা করছে তাতে তারা পর্যাপ্ত পরিমাণ ইলিশ সহ অন্যান্য মাছ ধরতে পারবে এবং তাদের আশা পূরণ হবে। মাইলিশ সংরক্ষণ, জাটকা রক্ষা এবং সামুদ্রিক মাছের প্রজনন বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে মাছ শিকার বন্ধ রাখতে হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে বছরে প্রায় 250 থেকে 270 দিন মাছ ধরা বন্ধ থাকে পটুয়াখালীর উপকূলে। একদিকে সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ, সব মিলিয়ে জীবিকার চরম অনিশ্চয়তায় উপকূলের হাজার হাজার জেলে পরিবার। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। সার্ককে সচল করতে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে আলাদাভাবে আলোচনা করেছে সরকার। সংস্থাটিকে কার্যকর করতে আগ্রহী সব দেশ। রাজধানীর ইস্কাটনে BIISS হলে সার্ক নিয়ে সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা উবায়েত ইসলাম আরও বলেন, বিমস্টেক ও সার্ক এশিয়ায় প্রতিযোগিতা তৈরি করবে না, বরং সহযোগী হিসেবে কাজ করবে। SAARC provides a platform where smaller states can speak collectively, where India can demonstrate constructive regional leadership, where Pakistan remains connected to a wider South Asian framework, and where shared problems can be addressed even when political disputes remain unresolved. For Bangladesh, this is also where history and future meet. SAARC carries a special historical meaning for us. It is a diplomatic legacy of late President Ziaur Rahman, whose vision helped place South Asian regional cooperation on the formal agenda. But that legacy is not only a matter of the past, it also speaks directly to Bangladesh's future.
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরানে চলছে রাষ্ট্রীয় শোক মিছিল। 10 কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা শেষে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য মরদেহ রাখা হবে আজাদি স্কয়ারে। সেখানে আরেক দফা জানাজা অনুষ্ঠিত হবে। নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে তেহরানের আকাশসীমা। শোকের জনসমুদ্রে পরিণত হয়েছে ইরানের রাজধানী তেহরান। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজপথে নেমেছেন লাখো মানুষ। কান্না, প্রার্থনা আর স্লোগানে প্রকম্পিত ইরানে চলছে ইতিহাসের অন্যতম বৃহৎ রাষ্ট্রীয় শোকযাত্রা। শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় সোমবার আবারও তেহরানের রাজপথে মানুষের ঢল নামে। রাষ্ট্রীয় মর্যাদায় খোলা ট্রাকে করে বহন করা হয় আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন। রাজধানীর ইমাম হোসেইন স্কয়ার থেকে আজাদি স্কয়ারের উদ্দেশ্যে শুরু হওয়া শোকযাত্রায় জাতীয় পতাকা, ব্যানার ও খামেনির প্রতিকৃতি হাতে অংশ নেন ইরানিরা। প্রিয় নেতাকে বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন অনেকে। কেউ কেউ কফিনবাহী ট্রাকের কাছে গিয়ে শেষ শ্রদ্ধা জানানোর চেষ্টা করেন। গ্রীষ্মের তীব্র গরমে শোকাহত মানুষের স্বস্তির জন্য ভিড়ের উপর পানি ছিটাতে দেখা যায় স্বেচ্ছাসেবীদের। কর্তৃপক্ষ জানিয়েছে 10 কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা তেহরানের প্রধান সড়ক অতিক্রম করবে। আজাদি স্কয়ারে সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নেওয়া হবে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ কোম শহরে নেওয়া হবে। এরপর বুধবার প্রতিবেশী ইরাকের নাজাফ ও কারবালায় শোকযাত্রা এবং জানাজার আয়োজন করা হবে। পরে মরদেহ ইরানের উত্তর পূর্বাঞ্চলের মাশহাদে নেয়ার কথা রয়েছে। জন্মস্থান মাশহাদেই আগামী বৃহস্পতিবার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে খামেনিকে। এদিকে শোকানুষ্ঠানকে কেন্দ্র করে তেহরানে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে রাজধানীর আকাশসীমা। একই সঙ্গে মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। তীব্র তাপপ্রবাহের মধ্যেই ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে হাজার হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ঘরবাড়ি ও শিল্প কারখানা। গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থাসালোনিকির উত্তরাঞ্চলে শুরু হওয়া দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বনাঞ্চল ও কৃষি জমিতে, এমনকি শিল্প এলাকায় পুড়ে যায় 2টি কারখানা। আগুন নিয়ন্ত্রণে কয়েকশো দমকল কর্মীর পাশাপাশি বিশেষায়িত বন অগ্নি নির্বাপনী ইউনিট, বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও দ্রুত ছড়িয়ে পড়েছে দাবানল। স্পেন সীমান্ত ঘেঁষা পারপিনিয়া অঞ্চলে প্রায় 1,500 হেক্টর এলাকা পুড়ে গেছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ। আগুনের প্রভাব পড়তে পারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাইক্লিং প্রতিযোগিতা ট্যুর ডি ফ্রান্সেও। স্পেনের কাতালোনিয়া অঞ্চলে চলমান কয়েকদিনের ভয়াবহ দাবানল এখন অনেকটাই নিয়ন্ত্রণে। 2300 হেক্টরের বেশি এলাকা ক্ষতিগ্রস্ত হলেও রক্ষা পেয়েছে অধিকাংশ আবাসিক এলাকা। 7টি বাড়ি ও একটি গুদাম আগুনে ক্ষতিগ্রস্ত হয়। একই চিত্র পর্তুগালেও। উত্তরাঞ্চলের ছোট শহর সার্কুসা সংলগ্ন এলাকায় দাবানলে পুড়ে গেছে 11,000 হেক্টরের বেশি বনভূমি। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারাও দমকল কর্মীদের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ। ঢাকায় আসতে চান যুবরাজ সালমান ও তারেক রহমানের সঙ্গে রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, আমন্ত্রণপত্র হস্তান্তর। ফ্যাসিস্ট আমলে ভুল নীতির কারণে এই বিদ্যুৎ খাতের সংকট। বাড়তি বিলের প্রমাণ পেলেই নেওয়া হচ্ছে ব্যবস্থা। সৌর বিদ্যুতের উৎপাদন বাড়িয়ে আমদানি চাপ কমাতে চায় সরকার। ভাইকিংস দাপটে থামল সাববার্তাল। হল্যান্ড নৈপুণ্যে ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে। অবসরে নেইমার। রাতে রোনালদো ইয়ামাল দ্বৈরথ। এই ছিল দুপুরের সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর বিভাগীয় সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী মাহাদ ইসলাম ধ্রুব। ধন্যবাদ যশোয়া। বিভাগীয় সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।